২০০৯ সালের ৩১শে মে ব্রাজিলের শহর রিও ডি জেনেরোর রাতটা ছিল অদ্ভুত শান্ত। শহরের ব্যস্ততা ধীরে ধীরে স্থিমিত হচ্ছিল, কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে তখনও চলছিল নিরবচ্ছিন্ন গতি। মানুষ আসছে, যাচ্ছে, বিদায় নিচ্ছে, নতুন গন্তব্যের দিকে পা বাড়াচ্ছে। এই ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিল এক বিশাল আধুনিক যাত্রীবাহী বিমান, এয়ারবাস A330। এর গায়ে লেখা ছিল এক নাম, এয়ার ফ্রান্স। ফ্লাইট নম্বর AF447, গন্তব্য প্যারিস। সময় রাত 10টা 29 মিনিট। 216 জন যাত্রী, 12 জন ক্রু, মোট 228টি জীবন একটি আকাশপথে যাত্রা শুরু করতে যাচ্ছে। যাত্রীদের গল্প। এই ফ্লাইটে ছিল ভিন্ন ভিন্ন জীবনের গল্প। একজন তরুণ ইঞ্জিনিয়ার প্রথমবার ইউরোপে চাকরির জন্য যাচ্ছিল। একটি দম্পতি হানিমুন শেষে বাড়ি ফিরছিল। একজন মা তার ছোট শিশুকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিল। কেউ হয়তো জানত না এই যাত্রা তাদের জীবনের শেষ অধ্যায় হতে যাচ্ছে। বিমানটি ধীরে ধীরে রানওয়ে ছেড়ে আকাশে উঠে গেল। শহরের আলো ছোট হয়ে আসতে লাগল, আর কিছুক্ষণ পর সব কিছু মিলিয়ে গেল অন্ধকারে। উচ্চতা ৩৫,০০০ ফুট, নিচে বিশাল আটলান্টিক ওশেন। কেবিনে নরম আলো। কেউ সিনেমা দেখছে, কেউ খাবার খাচ্ছে, কেউ ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। ককপিটে ৩ জন পাইলট, অভিজ্ঞ, প্রশিক্ষিত, আত্মবিশ্বাসী। সব কিছু স্বাভাবিক। ঝড়ের প্রাচীর, কিন্তু সামনে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর বাস্তবতা। দক্ষিণ আটলান্টিকের আকাশে তৈরি হয়েছিল শক্তিশালী বজ্রঝড়, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনের এক অস্থির অংশ। রাডারে দেখা যাচ্ছিল বিশাল মেঘের দেয়াল। পাইলটরা আলোচনা করছিল কিভাবে এই ঝড় এড়িয়ে যাওয়া যায়। তারা কিছুটা পথ পরিবর্তন করল, কিন্তু পুরো ঝড় এড়ানো সম্ভব ছিল না। বিমান ঢুকে পড়ল সেই অন্ধকার মেঘের ভিতরে। প্রকৃতির আক্রমণ। হঠাৎ সব বদলে গেল। বজ্রপাত, প্রবল বৃষ্টি, টার্বুলেন্স। বিমান কেঁপে উঠতে লাগল। যাত্রীরা সিট বেল্ট শক্ত করে ধরল। ককপিটে সতর্কতা বাড়তে লাগল, কিন্তু এখনও সব নিয়ন্ত্রণের মধ্যে। যন্ত্রের বিশ্বাসঘাতকতা। তারপর এলো সেই মুহূর্ত যা সবকিছু বদলে দিল। বিমানের পিটট টিউব, যা বাতাসের গতি মাপে, বরফে জমে গেল। ফলাফল, গতি মাপার ডাটা ভুল হয়ে গেল। কম্পিউটার বিভ্রান্ত হয়ে পড়ল। অটো পাইলট বন্ধ হয়ে গেল। একটি শব্দ, অটো পাইলট অফ। ককপিটে হঠাৎ নীরবতার বদলে শুরু হল অ্যালার্মের শব্দ। মানুষের সিদ্ধান্ত। এখন বিমান পুরোপুরি মানুষের হাতে। একজন পাইলট কন্ট্রোল নিল। সে মনে করল বিমান নিচে নামছে, তাই সে নাক উপরের দিকে তুলল। কিন্তু আসলে বিমান ইতিমধ্যেই পর্যাপ্ত উচ্চতায় ছিল, গতি কমে যাচ্ছিল এবং এটি ঢুকে পড়ছিল এক বিপজ্জনক অবস্থায়। স্টল। স্টল, নীরব মৃত্যু। স্টল মানে শুধু নিচে পড়া নয়, এটা এমন এক অবস্থা যেখানে ডানা বাতাসকে ধরে রাখতে পারে না, লিফট কমে যায়, বিমান ভেসে থাকতে পারে না। ককপিটে সতর্কবার্তা শুরু হলো, স্টল, স্টল। কিন্তু সমস্যা হলো, এই সতর্কবার্তা কখনো কখনো বন্ধ হচ্ছিল, আবার চালু হচ্ছিল। পাইলটরা বিভ্রান্ত হয়ে পড়ল। বিভ্রান্তির চূড়া। একজন পাইলট নিচে নামাতে বলছিল, আর একজন উপরে তুলছিল। ক্যাপ্টেন তখন ককপিটে ছিলেন না, তিনি বিশ্রামে ছিলেন। ডাকা হলো তাকে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শেষ 4 মিনিট। এই 4 মিনিট ছিল সময়ের বিরুদ্ধে এক ব্যর্থ লড়াই। বিমানটি ধীরে ধীরে নামতে থাকে, কিন্তু নাক ছিল ওপরের দিকে। গতি কমছিল, লিফট হারাচ্ছিল। যাত্রীরা হয়তো অনুভব করছিল কিছু একটা ঠিক নেই, কিন্তু তারা জানত না কি ঘটছে। অন্ধকারে পতন। রাত 2টা 14 মিনিট। বিমানটি সোজা নিচে নামতে নামতে আছড়ে পড়ল আটলান্টিক ওশেনের বুকে। কোনো চিৎকার শোনা গেল না পৃথিবীর বুকে। সব কিছু শেষ হয়ে গেল এক মুহূর্তে। নিখোঁজের রহস্য। বিমানটি রাডার থেকে হারিয়ে গেল। কোনো SOS নেই, কোনো শেষ বার্তা নেই।
বিশ্বজুড়ে শুরু হলো অনুসন্ধান, খোঁজ অভিযান। ব্রাজিল, ফ্রান্স এবং অন্যান্য দেশ মিলে বিশাল অনুসন্ধান চালায়। সমুদ্রের উপর ভাসমান কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়, কিন্তু আসল রহস্য রয়ে যায় কেন এটি ঘটল। গভীর সমুদ্রের গোপন সমস্যা ছিল সমুদ্রের গভীরতা ৪,০০০ মিটার, আলো নেই, চাপ ভয়ঙ্কর। ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, কিন্তু হাল ছাড়েনি কেউ। ২ বছর পর ২০১১ সালে অবশেষে ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায়। গভীর সমুদ্রের তলদেশে নীরব অন্ধকারে লুকিয়েছিল সত্য। সত্যের মুখোমুখি ডাটা বিশ্লেষণ করে যা জানা গেল, পিটর টিউব বরফে জমেছিল, অটোপাইলট বন্ধ হয়েছিল, পাইলট ভুলভাবে নাক ওপরে তুলেছিল, বিমান স্টলে পড়ে যায় এবং তারা বুঝতেই পারেনি যে তারা স্টলে আছে। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, তারা শেষ পর্যন্ত বিশ্বাস করছিল তারা সঠিক কাজ করছে। শিক্ষা, এই দুর্ঘটনা বদলে দেয় বিমান চলাচলের ইতিহাস। নতুন নিয়ম চালু হয়, উন্নত পিটর টিউব, স্টল ট্রেনিং বাধ্যতামূলক, পাইলটদের জন্য নতুন সিমিউলেশন। শেষ কথা, এয়ার ফ্রান্স ফ্লাইট 447 ক্র্যাশ শুধু একটি দুর্ঘটনা নয়, এটি এক শিক্ষা। প্রযুক্তি সবসময় নির্ভুল নয়, মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় না।